তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরে হামলার দাবি ইসরায়েলের। ইরানে মার্কিন হামলার পরিকল্পনা অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। পরিবেশের ক্ষতি হয় এমন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধান উপদেষ্টার। নদীর পানি প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখার তাগিদ। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মোট আক্রান্তের 40%ই বরগুনায়। হটস্পটের কারণ নির্ণয়ে কাজ শুরু করেছে আইইডিসিআর। এবং লালমনিরহাটের ল্যাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব। অনেক গরু মারা যাওয়ায় দিশেহারা খামারি। সচেতন হওয়ার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। শুরুতে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। আল জাজিরার তথ্য মতে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার কারণেই এ পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দেননি তিনি। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করলে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 600 মানুষ নিহত হয়েছে ইরানে। আল জাজিরা বলছে ইরানের হামলায় ইসরায়েলে প্রাণ গেছে 24 জনের। কারো চাপে নত হয়ে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানালেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এদিকে অস্ত্রভর্তি 3টি কার্গো বিমান চীন থেকে তেহরানের পথে রওনা দিয়েছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হুমকির পরোয়া না করে উল্টো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানে হামলা করে মারাত্মক ভুল করেছে ইসরায়েল। এজন্য তেল আবিবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর আগে যুদ্ধের 6ষ্ঠ দিনে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায় তেহরান। অন্তত 3টি শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা দিগন্ত। দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। বিধ্বস্ত হয় বহু ভবন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বাহরাইনে নিজেদের 5ম নৌবহরের প্রধান ঘাঁটি ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস এপির খবরে একথা বলা হয়েছে। রণনীতিটি মধ্যপ্রাচ্য এবং আশেপাশের জলসীমার নিরাপত্তায় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বৈঠকে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে পাকিস্তান যাতে ইরানের পক্ষে না দাঁড়ায়, সে নিয়ে কথা বলবেন তিনি। ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে। 6 দিনের মিসাইল হামলায় ইরানের অন্তত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছে বলে দাবি করছে তেল আবিব। চীন সরকার গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে এপি ও রয়টার্স। মঙ্গলবার 17 জুন চীনের উত্তরাঞ্চল থেকে উড়াল দেয় বোয়িং 747 নামে 3টি কার্গো বিমান। এদের গন্তব্য লুক্সেমবার্গ উল্লেখ করা হলেও শেষ পর্যন্ত এগুলো সেখানে পৌঁছায়নি। উল্লেখ্য, কৌশলগতভাবে অংশীদার ইরানকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন। অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মক অস্থিতিশীল করে তুলতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। পরিবেশের ক্ষতি করে এমন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে বেশিরভাগ রাজনৈতিক দল একমত থাকলেও রাজি নয় বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত এনসিসি ও ইলেকটোরাল কলেজ ব্যবস্থাকে সমর্থন করে না তাদের দল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, অন্য সাংবিধানিক পদ ও সংস্থা স্বাধীনে মত দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মাননীয় সহ-সভাপতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকের দ্বিতীয় দিন। এতে অংশ নেয় বিএনপি, জামাত সহ প্রায় ৩০টি দল। প্রথম দিনে অংশ না নেয়ার কারণ জানিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে নিজেদের অবস্থান জানান জামায়াতের নায়েবে আমির। ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে ঐকমত্য হয়ে যাবে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া, লেট আমাদের জনগণই এটির উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ঠেকাতে এনসিসি গঠনের বিকল্প নেই। যারা বিরোধিতা করছেন তারা যাতে অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয়, না হলে আমরা আসলে এই যে গণঅভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে। কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলবে, এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ পদ্ধতির সঙ্গে একমত নয় তাদের দল। নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করিনি। সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা। পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। যে কোনো আলোচনায় প্রতিবাদেরও তো একটা জায়গা থাকতে হবে, সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, খুব বলেন, তারা সেটা রেজিস্টার করেছেন, আমরা এটা নজরে নিয়েছি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবারও আলোচনা হবে বলে জানান তিনি। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে, আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন লালবাগ জোনের ডিবি পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন। বুধবার রাত 1:15টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালে বিপরীতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। অভিযানের সময় একটি প্রাইভেট কার থামলে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। দেশের মোট আক্রান্তের প্রায় 40% ডেঙ্গু রোগী বরগুনায়। ইতিমধ্যে সদর হাসপাতালে 5 জন এবং অন্যান্য হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হয় সামাল দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। আর কারণ নির্ণয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইইডিসিআর। গোলাম হায়দার স্বপনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে বরগুনা হাসপাতালে 5 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। ভর্তি আছে 215 জন রোগী। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় তাতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এখনই পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। মাথায় ব্যথা ছিল, গায়ে জ্বর ছিল, বমি এইতো। এখানে চিকিৎসার মান তেমন ভালো পাই নাই। আমরা বাইরে থেকে ওই সব টেস্ট মেস করাইয়া এখানে আর কি থাকতে আসি। আজকে টেস্ট করব, ডাক্তার বলছে আজকে টেস্টের দরকার নেই, আগামীকালকে করবেন, দেখেন কি পরিস্থিতি। প্রপার ওয়েতে যদি ঔষধটা দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই মশা নিধনটা হতো। জেলার 12 লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসাস্থল বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছে ডাক্তারের সংকট। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। ডেঙ্গু টেস্ট করার জন্য যে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা থাকা দরকার সেটা কিছুই নাই। এখানে সিবিসিও নাই, ডেঙ্গু টেস্টের কিটও নাই। খালি রুমগুলো আছে, সেই রুমগুলোয় বেড দিয়া এই নিচের রোগীগুলো সেই বেডে রাখা হোক। আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিউটির চাপ আছে, এরকম কারণ ডে অফ
এগুলো আমাদের উঠাই দিয়েছে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির কারণ নির্ণয় করতে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সামাল দিতে বেগ পেতে হচ্ছে। করোনা মহামারী মোকাবেলায় এরই মধ্যে কিছু উদ্যোগের কথাও জানান এই কর্মকর্তা। কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি, মূলত যে অন্য জায়গার চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি। ফুলদানিতে কিংবা আমার হচ্ছে টায়ারের মধ্যে কিংবা আমি যে পানি খাওয়ার জন্য জমা করছি বৃষ্টির পানি, সেই পানিগুলোতে এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা সতর্ক থাকি এবং সেই পানিগুলো মানে নিরাপদ রাখা এবং সেই পানিটাতে যেন মশার বিস্তার লাভ না করে সেটার জন্য দৃষ্টি রাখা। ডেঙ্গু সহ করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 215, যেটা একটা রেকর্ডই বলা যায়। আর টোটাল পেশেন্ট ভর্তি আছে 450-র মতো। করোনার জন্য আলাদা করে ডেডিকেটেড রুম রেডি করেছি। আর হচ্ছে টেস্ট বা শনাক্তকরণ যে কিট, সেটাও আমাদের কাছে এসে পৌঁছেছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দক্ষিণাঞ্চলের ডেঙ্গু ও করোনা পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ শামীম। শামীম, দিন দিন তো ডেঙ্গু ও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বরিশালে কেমন পরিস্থিতি দেখছেন এবং এক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? জি ধন্যবাদ। আমি এখন আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, দক্ষিণাঞ্চলের একমাত্র স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। গত কয়েকদিনে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে, বিশেষ করে বরগুনা থেকে রোগীর সংখ্যা এখানে দিন দিন ভর্তি হচ্ছে বেশি। এবং আমি এখানে কথা বলেছি বরিশালের যে স্বাস্থ্য পরিচালক, তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি যদি এখন দেখাই, আমি এখন ডেঙ্গু ওয়ার্ডেই আছি, যে আসলে যে ডেঙ্গু ওয়ার্ডের যে চিত্র, প্রতিদিনই ভর্তি হচ্ছে শত শত রোগী বিভিন্ন জেলা উপজেলায়, কিন্তু বরিশাল মেডিকেলে এই মুহূর্তে 24 ঘন্টায় 19 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া আমি বরিশাল বিভাগের তথ্য নিয়েছি, সেখানে বলা হয়েছে যে 3000-এরও অধিক রোগী বরিশাল বিভাগে ভর্তি হয়েছে এবং অনেকেই বাড়ি ফিরে গেছে সুস্থ হয়ে। এছাড়া বরিশালের যে পরিচালক, বরিশাল মেডিকেল কলেজের যে পরিচালক, তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে বরিশাল মেডিকেলে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের এবং পাশাপাশি রোগীদেরকেও সচেতন হওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। বরিশাল বিভাগীয় কমিশনার, যিনি এখন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন মশা নিধনে এবং ডোবা নালা পরিষ্কারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। আরো গুরুত্বপূর্ণ কোনো সংবাদ পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব আবারও। শামীম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে বুধবার সন্ধ্যা 8:45-টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বেগম জিয়ার বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করা হবে। তার আগমন ঘিরে গুলশান ও বসুন্ধরা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। লন্ডন থেকে গত 6 মে আসার পর এটি খালেদা জিয়ার প্রথম স্বাস্থ্য পরীক্ষা। প্রস্তাবিত বাজেটে সামগ্রিক প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত এটি হতাশার বাজেটে পরিণত হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক বাস্তবতায় দুর্নীতি আর অপচয় রোধ করার তাগিদ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। এটার ভিতরে আর উনি একটা 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কি পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী? এ নিয়ে বহুপাক্ষিক অংশীজনদের নিয়ে বাজেট প্রতিক্রিয়ার আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। যেই কাঠামোগত সমস্যাগুলো থাকে সেগুলি হয়। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানো হয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হয়নি। ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে উদ্যোগ আগের মতোই, তার উপর রয়েছে কর বৈষম্য আর কালো টাকা সাদা করার সুযোগ। এসব বিষয় নিয়ে হতাশার কথা জানান অংশীজনেরা। এই বাজেটের মাধ্যমে বৈষম্য আরো বাড়বে, যে মেধাভিত্তিক বাংলাদেশের কথা আমরা বলেছি, সেই মেধার মূল্যায়ন আরো কমবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারের কাছে একটি জনবান্ধব বাজেট প্রাপ্তির প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। তবে দেশের অর্থনীতির বাস্তবতায় অপচয় আর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলেই সুবিধা পাবে অবহেলিতরা, এমনটাই মনে করেন বিজিএমইএ সভাপতি। সিস্টেমটাকে প্রপারলি ইউজ করা যায় তাহলে এখানে পাওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে এই
অপচয় কমানো এবং দুর্নীতি কমানো। কর কাঠামোয় বৈষম্যের অভিযোগ করেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গতানুগতিকে বাজেটকে সুযোগ হারানো বাজেট বলে মনে করেন অর্থনীতিবিদরা। যারা অনেক উপরের আয় আছেন 6 লাখ টাকা মাসে, সেখানে তাদের জন্য 2-3% বাড়বে। তাহলে আমরা যদি বৈষম্য হ্রাসের কথা বলি, SDG 10 এর কথা বলি, তাহলে সেটা তো হচ্ছে না। কর ব্যবস্থার মধ্যে একটা সংস্কার দরকার। পরোক্ষ কর যদি বেশি থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে চাপটা বেশি পড়ে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাম্য আর সংস্কার বিরোধী এবং বৈষম্যমূলক এই বাজেট আগামী দিনে অর্থনৈতিক ক্ষতকে আরো গভীর করবে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত, এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। অবহেলিতদের অধিকার নিশ্চিত করে বাজেটকে অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শও দেন তিনি। কিন্তু আমি বলি যে আপনারা যে বসে আছেন, এটি ভরসা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। লালমনিরহাটে দেখা দিয়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ। ইতিমধ্যে অনেক গরু মারা যায় আতঙ্কে খামারি সহ কৃষকরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আক্রান্ত গরুকে পশু হাসপাতালে নেওয়ার কথা বলছেন প্রাণী সম্পদ অফিস। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তালিন। লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ। জেলায় ইতিমধ্যে শতাধিক গরু এই রোগে আক্রান্ত হয়েছে এবং অনেক গরু মারাও গিয়েছে। এই রোগে আক্রান্ত গরুর শরীর ফুলে গিয়ে গুটি, ফোসকা ও বড় বড় ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা গেলেও তাদের অভিযোগ, জেলা প্রাণী সম্পদ অফিস বিষয়টি নিয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। একটা আক্রান্ত হওয়ার পর এরপর থেকে গ্রামে মনে করেন যে প্রতিটা বাড়িতে যত গরু আছে সবার গরুই আক্রান্ত কম বেশি। কোনো ট্রিটমেন্ট নাই। এই বাজারে দিলে এখন ওষুধ পেশায়, এগুলোর কাছে আমরা যাই, যে এখন ওষুধ নিয়ে আসি, বা ছোটোখাটো ডাক্তার আছে তাকেও নিয়ে আসি, কিন্তু কাজ হয় না। গরুতে রোগ হয়, গরু চাবাল থাকি হকসি যাওয়া শুরু করছে, আরও যে দুইটা আছে তারও ধরছে, কিন্তু আমরা ভালো চিকিৎসা পাইতেছি না এবং কোনো ডাক্তার সাড়া দেয় না। আক্রান্ত গরুকে দ্রুত পশু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বললেন, কয়েকটি ভেটেরিনারি টিম মাঠে কাজ করছে। বর্তমানে লাম্পি স্কিন ডিজিজ নামে যে রোগটি, ভাইরাস জনিত রোগ, এই রোগটি ছড়িয়ে পড়েছে, সারা বাংলাদেশেই ছড়িয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। এখানে বেসিক্যালি মশা মাছি দিয়ে রোগটা ছড়াচ্ছে। কারণ একটা অ্যানিমেলকে যখন মশা অসুস্থ অ্যানিমেলকে কামড় দিচ্ছে, সেই মশাটা অন্য জায়গায় যখন ভালো সুস্থ অ্যানিমেলকে কামড় দিবে, সেক্ষেত্রে কিন্তু রোগটা ছড়ানোর প্রবণতা বাড়ে। পাশাপাশি আমার 6টি ভেটেরিনারি মেডিকেল টিম কিন্তু আমার পুরো উপজেলায় কাজ করছে। এরা কিন্তু বিভিন্ন জায়গায়, আমার যে 4 জন করে সদস্য আছে এই টিমে, এরা মনিটরিং করছে এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন চিকিৎসা পরামর্শ দিচ্ছে। ল্যাম্পি স্কিন রোগ ভাইরাস জনিত এবং মশা, মাছি ও রক্তচোষা কীটের মাধ্যমে ছড়িয়ে থাকে, তাই সবাইকে সচেতন হতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নরসিংদীর শিবপুর, বেলাবো, মনোহরদী ও পলাশে বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে লটকন চাষ। প্রতি বছরের মতো এবারও স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি শুরু করা হচ্ছে বিদেশে। তবে বৈরী আবহাওয়ায় গেলবারের তুলনায় ফলন কম হয়েছে, তাই লোকসানের সংখ্যা বাগানি ও ব্যবসায়ীদের। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পাপি। সদ্য জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া লটকন নরসিংদীর বাগানগুলোতে শোভা পাচ্ছে। ঔষধি গুণ থাকায় চাহিদা তুলনামূলকভাবে বেশি, তাই স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার লটকন রপ্তানি করা হচ্ছে বিদেশে। তবে বৈরী আবহাওয়ায় এবার ফলন নেমেছে অর্ধেকে। পাইকাররা বলছেন, ফলন কম হয় বাগান থেকে বেশি দামে লটকন কিনতে হচ্ছে, তাই বিক্রি করে এবছর লাভ করা কঠিন হবে। গত বছর চেয়ে এই বছর ফলন খুব কম। আমি মাল নেয়া শ্যামবাজার, কারণ বাজার, নিমসাই, আপনার মতিঝিল, বিভিন্ন জায়গায় আমার মাল যায়। আপনার 4,000-5,000 টাকা মন বর্তমানে কিনছি, ঠিক আছে, কিন্তু এবার লাভ করাটা খুব কষ্টকর, মানে কোনো রকম আর কি চলে। লটকন চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষককে প্রতিনিয়ত আমরা পরামর্শ দিয়ে থাকি, সেই পরামর্শ মোতাবেক কৃষক বাস্তবায়ন করে। কিন্তু এই বছর প্রাকৃতিক বা আবহাওয়ার কারণে, যাই বলি আমরা কেন, গত বছরের তুলনায় এবার ফলন 3 ভাগের 1 ভাগ।
এবছর বৈরী আবহাওয়ায় ফলন কম হয়েছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, নরসিংদীর লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশে। নরসিংদীর এই লটকন আমাদের সারা বাংলাদেশে এর চাহিদা রয়েছে। বাংলাদেশ ছাড়াও আপনারা জানেন যে গত বছর প্রায় 2 মেট্রিক টন লটকন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। প্রতি 15 বছর বা 20 বছর পর পর লটকনের এই ফলন ঘাটতিটা হয়ে থাকে। এটা আমরা এবার বিজ্ঞানীদের সাথে কথা বলে এবং কৃষকদের সাথে কথা বলে আমরা যেটাকে বুঝতে পেরেছি। গত বছর লটকন উৎপাদন ছিল প্রায় 30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য ছিল প্রায় 300 কোটি টাকা। এবছর বৈরী আবহাওয়ায় লটকন উৎপাদন হয়েছে প্রায় 15 থেকে 20,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 200 থেকে 250 কোটি টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন। ঝিনাইদহে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করতে ঝিনাইদহে সম্মিলিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশ নেয়। দিনাজপুরের বীরগঞ্জে মডেল প্রেস ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচ বাস্তবায়নে আস্থা প্রকল্পের আয়োজনে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নাটোরে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ছাত্রদল। জয়পুরহাট পাঁচবিবি আইমাপাড়ায় কৃষি মাঠ দিবস প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাকস ফাউন্ডেশনের আয়োজনে ও PKSF এর আর্থিক সহায়তায় মাঠ দিবস অনুষ্ঠানে কোকাডাস পদ্ধতিতে উন্নত মানের চারা উৎপাদন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জহির রাহেন। ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গোপীনাথপুর গ্রামে কৃষানী দীপা বেগমের জমিতে এই মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবার দেশের বাইরের খবর। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 72 জনের। এর মধ্যে 29 জনকে ত্রাণ সংগ্রহের সময় হত্যা করে ইসরায়েলি সেনারা। এছাড়া গাজা জুড়ে আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 19 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 55,400। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরে হামলার দাবি ইসরায়েলের। ইরানে মার্কিন হামলার পরিকল্পনা অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। পরিবেশের ক্ষতি হয় এমন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধান উপদেষ্টার। নদীর পানি প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখার তাগিদ। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মোট আক্রান্তের 40% বরগুনায়। হটস্পটের কারণ নির্ণয় কাজ শুরু করেছে IEDCR। এবং লালমনিরহাটে ল্যাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব, অনেক গরু মারা যাওয়ায় দিশেহারা খামারি। সচেতন হওয়ার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।